শবে বরাতের রাতে আসলে ঘটল হৃদয় বিতরক ঘটনা। গ্যাস লিকেজের আগুনে দগ্ধ 4 শিশুসহ 11 জন। সুমনের বাসায় শবে বরাতের রাতে বেড়াতে এসেছিলেন মা ও তার ভাই সোহেল। রাতে পিঠা বানানোর সময় লিকেজ থেকে লাগে এই আগুন। পরে দগ্ধদের হাসপাতালে নেওয়া হলে 8 জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। বেশিরভাগেরই পুড়ে গেছে শ্বাসনালী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সভা আজ। ফখরুলের নেতৃত্বে শুরুতে বসছে বিএনপি। সংস্কারের মূল লক্ষ্য স্বৈরাচার সৃষ্টির পথ রুদ্ধ করা, সরকারের ইচ্ছা জানালেন উপদেষ্টা। বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন প্রাতিবাদ আর কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। 15 বছরে 28 লাখ কোটি পাচারে 10 প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রসহ 10 দেশে গেছে বেশি। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে এমবিবিএস ভর্তিতে লিখিত পরীক্ষার চিন্তা, উত্তীর্ণের আগে আসতে পারে নতুন ধাপও। ইজতেমায় বিশেষ মাত্রা দিয়েছে শবে বরাত। নফল ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটাই প্রথম বৈঠক। এতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আলোচনা শেষে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য গঠন করা 6টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন গত 8 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে। আলোচনাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজকের আলোচনায় বিএনপির সাথে তো প্রথমে আলোচনা হবে, কি ধরনের প্রস্তাব তারা রাখতে পারে? দেখুন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই যে বিষয়টি সামনে আসে রাষ্ট্র সংস্কারের বিষয়, এবং দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে 6টি কমিশন গঠন করে দেয়া হয়। নির্বাচন কমিশন সংস্কার, তারপর দুদক, পুলিশ, জনপ্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ, এরকম 6টি সংস্কার কমিশন এর মধ্যে 4-5 মাস যাবৎ কাজ করছে। সেই কমিশন এরই মধ্যে তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে। মূলত এই যে ঐকমত্যের যে বৈঠক, এখানে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ এই যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেই প্রস্তাবগুলো কোন কোন দল কোন কোন প্রস্তাবকে আগে প্রাধান্য দিচ্ছে বা কোন কোন দল কোন প্রস্তাবকে বাদ দিতে বলছে, এই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। এখানে আজকে মূলত বিএনপি যাবে এবং বিএনপির যে আজকের সংলাপ, এই সংলাপে যতটুকু জেনেছি নেতাদের সাথে কথা বলে, বিএনপি নির্বাচন কমিশন সংস্কারের উপর জোর দিয়ে বাকি যে অন্যান্য যে বাকি আর 5টি রয়েছে কমিশন, সেই কমিশনের প্রস্তাবে তারা মত দেবে। তবে নির্বাচন কমিশন সংস্কারের বিষয় এবং পুলিশ প্রশাসন, এই 3 সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের উপর আলোচনা করবে। মূলত বিএনপির যে লক্ষ্য সেটি হচ্ছে দ্রুত নির্বাচন, এবং দ্রুত নির্বাচন আনতে গেলে আগে নির্বাচন কমিশন সংস্কার এবং পুলিশ প্রশাসন, এই 3 সেক্টরে যদি সংস্কার হয়, সেক্ষেত্রেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এবং বিএনপি সেই লক্ষ্যে এই
তিন যে কমিশন, এই তিন কমিশনের সুপারিশের উপর জোর দেবে এবং এখান থেকে তারা বেশ কিছু সুপারিশ, এরই মধ্যে বিএনপির মহাসচিব বলেছেন যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে এর মধ্যে বেশ কিছু সুপারিশ বিএনপির যে রাজনৈতিক দল হিসেবে তাদের যে মতাদর্শ, সেই মতাদর্শের সাথে যায় না, সেগুলির বিষয়ে তারা মতামত তুলে ধরবে। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিভিন্ন সভা সমাবেশে বিএনপি বরাবরই বলে আসছে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজিত হলে, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলেই সব কিছুর সমাধান দ্রুত সম্ভব। এই অন্তর্বর্তী সরকার এই যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, এগুলি তাদের দ্বারা সব বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব না, এটি তারা বিভিন্ন বক্তব্য, সভা সমাবেশে তারা বলে আসছে। আরেকটি বিষয় জানাবেন, সেখানে তো অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে, বিশেষ করে জামাতের কথা যদি বলি, বিএনপির সাথে কিন্তু তাদের অনেক মতপার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা আসতে পারে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, বিএনপি এবং জামাত তারা কিন্তু এখন ভোট ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে। আমরা সম্প্রতি দেখেছি যে জামাতের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে, সেখানে জামাতের পক্ষ থেকে আনুপাতিক ভোটের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে জামাত স্থানীয় সরকার নির্বাচন চাইছে। আমরা দেখেছি তাৎক্ষণিক বিএনপি মহাসচিব এর বিরোধিতা করেছে যে আনুপাতিক ভোট বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মানুষ অভ্যস্ত না, যে কারণে তারা আনুপাতিক ভোটের ঘোর বিরোধী এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধীও কিন্তু বিএনপি এটিও স্পষ্ট বলেছে। আসলে এই রাজনৈতিক দল হিসেবে তাদের মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় ঐক্যমত্যর যে আজকে বৈঠক হচ্ছে, এই বৈঠকে বিএনপির পর জামাতকে ডাকা হবে এবং এখানে জামাত তাদের যে মতামত, সেই মতামত উপস্থাপন করবে এবং সব দলই কিন্তু চাইছে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাতে নির্বাচিত সরকার আসে এবং নির্বাচিত সরকার এসে যত সংস্কার কমিশনের প্রস্তাব আছে সেগুলি বাস্তবায়ন করবে এবং সব দলের মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচন কমিশনের যে সংস্কার সেটি শেষ করে দ্রুত নির্বাচন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। দেশে যেন আর কখনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে অনুযায়ী সংস্কার হচ্ছে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে আজ বিএনপির সঙ্গে হবে আলোচনা, জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে ৮৩ স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রনেতারা। স্বৈরাচার প্রতিরোধ দিবসে শিক্ষা চত্বরে শহীদদের স্মরণ করলেন নানা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা বলেন, ৯০ ও ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা, তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করেই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। 14ই ফেব্রুয়ারি 90-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। নির্বাচিত সরকার সেই দিনই শেখ হাসিনা একই তার চাইতে আরো নতুন নতুন করা কৌশল নিয়ে 12 ভোট করে, রাতের অন্ধকারে ভোট করে স্বৈরাচারকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন। এই সময়ে অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা জানান, দেশে যেন আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে তেমন সংস্কারের কথা। বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। বাংলাদেশের যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন, কানুন, সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই সময় ২৪-এর আন্দোলনকে দেশের গণতন্ত্রকামী মানুষের ধারাবাহিক আন্দোলনের ফসল বলেও অভিহিত করেন ছাত্রনেতারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, যাতে তারা আইন অনুযায়ী শাস্তি পান। ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন ছাড়াও তার বিরুদ্ধে অনেক প্রমাণ সরকারের কাছে রয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের আওতায় না আনলে জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না।
5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাসান মিয়ার পরিচয় নিশ্চিত হওয়ার পর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পরে রাজ্য ভাস্কর্যের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বের করা হয় কফিন মিছিল। পরে মিছিলটি ভিসি চত্বরে এসে শেষ হয়। গত 7 মাস ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে থাকার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে হাসানের পরিচয় শনাক্ত হয় বৃহস্পতিবার। হাসানের পরিবার জানায়, গত 5 আগস্ট থেকে নিখোঁজ ছিলেন হাসান। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তার সন্ধান মেলেনি। পরে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার বাবা জানতে পারেন ছেলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে। পরে সেখানে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি। দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি উপদেষ্টা পরিষদেরও সংস্কার চায় দলটি। রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল থেকে সব দাবি করা হয়। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই সরকারকে জনগণ ক্ষমা করবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে বলেন, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো স্বচ্ছতা নাই। জনগণের সেবা নিশ্চিতের জন্য আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের দাবিও তার। এদিকে সভাপতি নুরুল হক জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে 19 ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে, এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা। রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে দেশে চরমপন্থা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দুই নেতা। শবে বরাত উপলক্ষে শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার প্রয়োজন, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত সময়ে তা শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এই সরকারকে অস্বস্তির অবস্থায় ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এ সময় ষড়যন্ত্রের পথ ছেড়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে নিবন্ধনের জন্য এখনও আদালতে লড়াই করতে হচ্ছে, যা দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জনসভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত দেওয়া হয়নি। নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের বাদ দিতে হবে। ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি। এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে।
এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। 15 বছরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 10 দেশে বেশিরভাগ অর্থ পাচার হয়েছে। আর এসব অর্থ পাচারে জড়িত এসালম, সামিট, ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠান। পাচার অর্থ ফেরাতে ইতোমধ্যে কাজ শুরু করেছে দুদকের নেতৃত্বে জয়েন্ট টাস্ক ফোর্স। সংস্থাটির মহাপরিচালক জানান, অর্থ ফেরাতে 10 দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। চাওয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। টিআইবির তথ্য অনুযায়ী হুন্ডি নয়, আমদানি রপ্তানির আড়ালে পাচার হয়েছে অর্থ, আর সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। পাচারের টাকা ফেরাতে দুদকের নেতৃত্বে কাজ করছে সিআইডি, বিএফআইইউ ও কাস্টমস কর্মকর্তারা। তাদের অনুসন্ধানে দেখা গেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত সহ 10 দেশেই পাচার হয়েছে বেশিরভাগ টাকা। যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে সেসব দেশ আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেই বিবেচনায় আমরা আশা করছি যে এই একটা সময় লাগবে, বাট এটা দেশের অর্থ ফিরিয়ে আনা বা পুনরুদ্ধার করা, এগুলো যেসব দেশ আছে লোকেট করা, এইসব কিছু সম্ভব হবে। দুদক জানায় এসালম, সামিট ও ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের একটি চক্র বেশিরভাগ টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। 10টি টাস্কফোর্স কাজ করছে, যেখানে লিড এজেন্সি হিসেবে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। দুদক বলছে অর্থ পাচারকারী অনেকেই এখন কারাগারে। পাচার হওয়া টাকা ফেরাতে তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের জনগণের ঘাড়ে এখন 20 লাখ কোটি টাকার বেশি ঋণ, যার 18 লাখ কোটি রেখে গেছে পতিত শেখ হাসিনা সরকার। 15 বছরে ঋণ বেড়েছে 6.5 গুণ। এই ঋণে ডুবিয়ে উন্নয়নের গল্প বানাতেন শেখ হাসিনা, যা পরিশোধে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর। বিশ্লেষকেরা বলছেন, পতিত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি ঋণ নেওয়া হয়েছে, আবার বিদেশি ঋণ নেওয়া হয়েছে বাছবিচারহীনভাবে। গত বছরের সেপ্টেম্বর শেষে সরকারের ঋণের পরিমাণ 20 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশি ঋণ ছিল 10,13,000 কোটি টাকা, বাকিটা অভ্যন্তরীণ ঋণ। ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছর শেষে শেখ হাসিনা জাতির কাঁধে রেখে যায় 18,32,000 কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল 10,20,000 কোটি টাকা। মানে 15,60,000 কোটি টাকা এই কয়েক বছরে উনি ঋণ করেছেন, এবং শেষের 3 বছরে সেই বিভিন্ন সাপ্লায়ার্স ক্রেডিট প্রকল্পের নামে, বড় বড় প্রকল্পের নামে প্রচণ্ডভাবে ঋণ নিয়ে মানে ঋণকে $100 বিলিয়ন পার করে দিয়েছে। অতএব এই যে একটা ঋণের সাগরে ডুবিয়ে খামখেয়ালি কতগুলো মেগা প্রকল্পের মাধ্যমে যে উন্নয়নের গল্প রচনা করেছেন। অর্থনীতিবিদরা বলছেন, গত 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা প্রতি বছর মাথা পিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছেন, যাকে জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা বলে মনে করেন তারা। হাসিনার শাসনামলে নেওয়া হয় একের পর এক মেগা প্রকল্প। প্রতিটি মেগা প্রকল্পে প্রকৃত ব্যয়ের 3-4 গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাৎ করা হয় লাখ লাখ কোটি টাকা। অর্থগুলো আত্মসাৎ করে বিদেশে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অন্তত ব্যাংকিং সেক্টর যাতে কলাপস না করে, একটা মেলডাউনের সৃষ্টি না হয়, সেজন্য বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি খুব সাহসী পদক্ষেপ নিয়ে মোটামুটি ব্যাংকিং সেক্টরে একটা স্বস্তির আবহাওয়া ফিরিয়ে এনেছেন, কিন্তু অর্থনীতিতে প্রবৃদ্ধি অনেক কমে যাবে। বিশাল অঙ্কের ঋণের স্থিতি পরিশোধের দায় মেটাতে কমপক্ষে আগামী 1 দশক দেশের অর্থনীতি বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী বছর থেকে এমসিকিউ এর পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা। চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরও কিছু ধাপ। দক্ষ মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ ১০৪টি। প্রতি বছর ১১,০০০-এর বেশি শিক্ষার্থী চিকিৎসা বিদ্যায় পড়ার সুযোগ পান। এজন্য ১০০ নম্বরের MCQ পরীক্ষা দিতে হয় তাদের। প্রশ্ন উঠেছে, উপযুক্ত প্রার্থী যাচাইয়ে এই পদ্ধতি কি যথেষ্ট? আমাকে ইন্টারভিউতে নিতেই হবে সেই ছেলেকে, বিকজ তার মোটিভেশন, তার এমপ্যাথি, তার অ্যাটিটিউড মেডিকেল এডুকেশনের পড়ার প্রতি আছে কিনা। একটা ছেলেকে যদি আমি, একটা মেয়েকে যদি এডুকেশন যখন সিলেক্ট করে দিলাম, দেখা যাচ্ছে 1 বছর না যেতেই সে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাতে করে একটা বড় অপরচুনিটি চলে যায়। সুতরাং আমাদের যে বর্তমান অ্যাডমিশন সিস্টেমের ডেফিনেটলি পরিবর্তন প্রয়োজন। চিকিৎসা পেশা অন্য পেশার চেয়ে আলাদা। মেধা, মানবিকতা এবং যোগাযোগ দক্ষতা সহ নানা গুণাবলী থাকতে হয়। এজন্য অনেক দেশে শিক্ষার্থী বাছাইয়ে নানা পদ্ধতি চালু আছে, যা দক্ষ চিকিৎসক খুঁজে পেতে সহায়ক। এই ধরনের পেশার জন্য আসলে শুধুমাত্র মেধার পাশাপাশি আরও কতগুলো বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার। কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র আসলে কতগুলো বিষয়ের তার জ্ঞান বা দক্ষতাকে মাপতে পারে। এটার মাধ্যমে মেধা আলাদা হয় বটে, কিন্তু এই মেধাবীদের মধ্য থেকেও আবার ওই বৈশিষ্ট্য সম্পন্ন, মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোকে আলাদা করার ফিল্টার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয়। এবং সেটাই আসলে মূলত আলাদা করে যে মেধাবীদের মধ্যে কারা আসলে এই ধরনের সেবামূলক পেশার জন্য ভালো, কারা আসলে বিজ্ঞানী হওয়ার জন্য ভালো, কারা আসলে মহাকাশ বিজ্ঞানের জন্য ভালো। সুবিধা না বাড়িয়েই গত বছর মেডিকেলের আসন 1030টি বাড়ানো হয়েছে। আগামী বছর কমতে পারে আসন। আর ভর্তি পদ্ধতিতে কি কি পরিবর্তন আসছে তা নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে। এক সময়ে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাটা লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশ হিসেবে নেওয়া হতো। তো মৌখিকের বিষয়টা বিবেচনায় নাই, কিন্তু কোনোভাবে লিখিত শর্ট কোয়েশ্চেনের যুক্ত করা যায় কিনা সেই বিষয়টাও আলোচনা, চিন্তাভাবনা হচ্ছে। ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে 2 বছর সময় নিতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইজতেমার 60 বছরের ইতিহাসে এবারই প্রথম শবে বরাত পেলেন টঙ্গীর তুরাগ তীরের লাখো মুসল্লি। এজন্য মুসল্লিদের মাঝে ছিল ইবাদত বন্দেগীর বাড়তি উৎসাহ। আল্লাহর ক্ষমার আশায় ইজতেমা ময়দানে আসেন বহু সাধারণ মানুষ, মশগুল থাকেন নফল ইবাদতে। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসগারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ভালো সময়। অনুতপ্ত হৃদয়ের মুক্তির রাত, পবিত্র শবে বরাত। এবারই প্রথম পবিত্র এ রাত পড়েছে বিশ্ব ইজতেমার মাঝে। দেশ বিদেশের লাখো মুসল্লি মশগুল থাকেন ইবাদত বন্দেগীতে। সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, সারা বিশ্বে যেন আল্লাহ শান্তি সমৃদ্ধি দেয়, বাংলাদেশকে যেন শান্তি দেয়। কৃতকর্মের গুনাহ অপরাধকে আল্লাহর কাছে চাবো, মাপ চাবো। শবে বরাতে মুসলমানরা ভুল ভ্রান্তি ও পাপের জন্য অনুশোচনা করেন আল্লাহর দরবারে, দোয়া করেন মৃত স্বজনের জন্য। শবে বরাতের রাত্র, পবিত্র রাত্র আর হচ্ছে ইজতেমার ময়দান, দুইটা মিলিয়া সাথীরা অনেক ভালো উপভোগ করতেছে। আল্লাহ রাস্তায় কাটাইতেছে, এটা বহু বড় এক নিয়ামত। দোয়া করতেছি যেন সবার কামনা যেন আশা পূরণ হয়। আয়োজক কমিটি বলছে, ইজতেমায় আগতদের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মুসল্লিরাও শবে বরাত উপলক্ষে তুরাগ তীরে হাজির হন। আল্লাহ পাকের রাস্তার মেহমান থাকা অবস্থায় আমরা শবে বরাতের মতো এক বরকতময় রাত্র এই ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ দেশি বিদেশি মেহমানদের সাথে উদযাপন করতে পারছি। এটা আল্লাহ তাআলার এক অশেষ মেহেরবানি আমাদের প্রতি। গেল 60 বছর ধরে ইজতেমা হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে। এবারই প্রথম শবে বরাত পেলেন মুসল্লিরা। শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য ও মুক্তির রজনী। বর্ণিত আছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। তাই তো রাতভর স্রষ্টার কাছে বান্দার ফরিয়াদ ছিল অতীতের পাপমোচন আর ঈমান আমলের সাথে আগামী দিনের পথ চলা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর। আলোচনাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, গতকাল তো পবিত্র শবে বরাতের রাত ছিল, সেই উপলক্ষে মুসল্লিদের সংখ্যা কতটা বেড়েছে? আর এই যে তৃতীয় পর্বের ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? দেখুন, ইজতেমার ইতিহাসে আসলে এবারই প্রথম
এই টঙ্গীর তুরাগ তীরে যারা মুসল্লিরা যারা সমবেত হন, হাজার লাখ লাখ মুসল্লি, তারা শবে বরাতের রাত আসলে কাটাতে পেরেছেন। এবং এই শবে বরাতের রাতে তারা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে তারা তাদের যে পুরো রাতটি তারা সেটি আসলে অতিবাহিত করেছেন। আমরা গতকালকে আসলে রাতে যেটি আসলে দেখেছি যে জুমার নামাজের সময় মুসল্লিদের সংখ্যা যেমন আসলে বেড়েছিল, অর্থাৎ ইজতেমায় যারা এসেছেন তাদের বাইরে অনেক মুসল্লি শুধুমাত্র জুমার নামাজ আদায় করতে এসেছিলেন, ঠিক তেমনভাবেই রাত্রে অনেক সাধারণ মুসল্লি এই ইজতেমার মুসল্লিদের সাথে যোগ দিয়েছিলেন এই ইজতেমার মাঠে ইবাদত বন্দিগি করবেন বলে। তার কারণ হচ্ছে তারা বলছেন যে ইবাদত বন্দিগি এই ইজতেমার মাঠে অনেক মানুষ, লাখ লাখ মানুষের সঙ্গে তারা করতে পেরেছেন এবং দেশ বিদেশে যারা আলেম আছেন তাদের কাছ থেকে তারা বয়ানও শুনতে পেরেছেন। এবং এটি আসলে একটি সৌভাগ্যের বিষয় ছিল অনেকের কাছে যে ইজতেমা ময়দানে তারা শবে বরাতের রাত আসলে কাটাবেন, যেটিকে কিনা আসলে সৌভাগ্যের রজনী বা মুক্তির রজনী বলা হয়। এবং বলা হয় যে শবে বরাতের যে রাত, এই রাতে অতীতের যে পাপ, সেই পাপ মোচনের দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তো সেই কবুলের আশায় মৃত স্বজনদের জন্য দোয়া করেছেন, নিজেদের জন্য দোয়া করেছেন, পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন। এবং রাত ভরই আমরা দেখেছি যে ইজতেমার ময়দানে আসলে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মুসল্লিরা পার করেছেন। আর আজকের যে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা, সেটি ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাওলানা সাদ কান্দালবির ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ, তিনি আজকে আম্বয়ানের মধ্য দিয়ে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি আসলে শুরু করেন। এরপরে এই মুহূর্তে 9:30টার সময় তালিমে মওযু হবে। তালিমে মওযু বলতে হচ্ছে ফজিলত এবং আদব কায়দার মধ্যে কিভাবে চলা যায় সেই বিষয়টা নিয়ে তালিম হবে। এবং এরপরে তালিমে মাজাকারা খিত্তায় হবে। এরপরে বিরতি দিয়ে জোহরের নামাজ, এরপরে প্রত্যেকটি নামাজের পরে আম্বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। এবং আগামীকাল জোহরের নামাজের আগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, যিনি মাওলানা সাদ কান্দালবির বড় ছেলে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আল্লাহর সন্তুষ্টি আর ক্ষমার আশায় শবে বরাতে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দিগি। শুক্রবার সন্ধ্যার পর থেকেই বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে চলে ধর্মীয় আলোচনা, আয়োজন করা হয় ওয়াজ মাহফিল। জাতীয় মসজিদের আয়োজনে অংশ নিয়ে শবে বরাতে সঠিকভাবে আমলের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। শবে বরাত অর্থাৎ নাজাত বা মুক্তির রাত। হাদিসে আছে এ রাতে আল্লাহ বান্দার প্রতি বিশেষ মনোযোগ দেন। শিরক ও হিংসাবিদ্বেষ পোষণকারী ছাড়া সব ক্ষমাপ্রার্থী মুমিনকে ক্ষমা করেন। মুসলমানদের কাছে তাই এ রাতের গুরুত্ব বেশি। শবে বরাত ঘিরে বায়তুল মোকাররমে আয়োজন করা হয় ওয়াজ মাহফিল, যেখানে প্রধান বক্তা ছিলেন ধর্ম উপদেষ্টা। মুসল্লিদের সঠিকভাবে আমল করার পরামর্শ দেন তিনি। ফরজ ইবাদতের পাশাপাশি রাত জেগে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত আর দানের আহ্বান তার। আমার সন্তানদের কপাল আল্লাহ তাআলা লিখেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রতিটি মানুষের রিজিক বরাদ্দ। আমার নাতি যেটা আসছে দুনিয়ায়, তার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। হতে পারে আমার কপালের চাইতে তার কপাল আরো উচ্চ, কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে আগারটাও খায়, তলাটাও কুড়ে। শুক্রবার এশার নামাজে আশেপাশের এলাকার পাশাপাশি দূরের বহু মুসল্লি যোগ দেন। দোয়া করা হয় দেশ ও জাতির জন্য। মুসল্লিরা বলছেন আল্লাহর সন্তুষ্টির জন্যই রাতভর তাদের ইবাদত বন্দিগি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় এবং যত আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন এই দিনের ওসিলা করে তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে। শবে বরাতের অন্তত ইশারের ফরজ নামাজটা এখানে পড়তে আসি আর কি। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, বাংলাদেশের ব্যবস্থা যেন উন্নত হয়, বর্তমান প্রেক্ষাপট থেকে উত্তরণ হয় সেটা চাচ্ছি। যতটুকু বাড়ি থাকবে এবারে বাসায় গিয়ে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহর মাখলুক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। এদিকে জাতীয় মসজিদের নিরাপত্তায় শুক্রবার বিকেল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।